দর্শক আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। যারা এই গভীর রাতে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে একটু বলছি এই অনুষ্ঠান সম্পর্কে একটু বলে নিতে চাই প্রথমে যে এই অনুষ্ঠানটা আসলে কেন, নাম শুনেই বুঝতে পাচ্ছেন যে এটা আসলে মূলত যে তরুণ যারা আছেন, ইয়াং নাইট যেহেতু তরুণদের টার্গেট করে আসলে এই অনুষ্ঠানটি তৈরি করা। আমরা সাধারণত আজকে যে সবচেয়ে ঘটে যাওয়া বড় কোনো ঘটনা বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা সবসময় আলোচনা করি, সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি এবং হয়তো সেই ঘটনা নিয়ে অনেক ধরনের টকশো হয়, অনেক ধরনের সংবাদ বেরোয় এবং টকশোতে গুলো হয়তো অনেক বড় বড় মানুষ আসেন, অনেক কথা বলেন, কিন্তু তরুণদের কথা, তরুণরা কি ভাবছে, তাদের কথা আসলে খুব একটা বলার সুযোগ হয়তো খুব একটা নেই। তো সেই চিন্তা ভাবনা থেকে আসলে এটি নিউজ চিন্তা করেছে তরুণরা আসলে কি ভাবছে সেই বিষয়টি নিয়ে, সেটি দিয়ে একটা অনুষ্ঠান করা যায় কিনা। তো সেই বিষয়টি নিয়ে একটি এই ইয়াং নাইট অনুষ্ঠানটি শুরু এবং এখানে যারা আছেন বা আসেন তারা মূলত তরুণ হন এবং তরুণদের পক্ষ থেকে আসলে তারা সেই কথাগুলো আমাদেরকে বলেন, সেই বিষয়ে যে বিষয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমাদের সঙ্গে আছেন দুজন আছেন, একজন আছেন মোহাম্মদ মাহিদুজ্জামান, তিনি প্রতিষ্ঠাতা ক্লাউড ক্যাম্প বাংলাদেশ। আরেকজন আছেন জুনাইদ হাসান, তিনি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড অ্যাক্টিভ ভলেন্টিয়ার ক্লাউড ক্যাম্প বাংলাদেশের। তো তাদের সঙ্গে আমরা কথা বলবো। আসলে বাংলায় ঢাকায় শুরু হয়েছে গত 9 তারিখে, মানে পরশু গতকাল শুরু হয়েছে একটি অনুষ্ঠান, ডিজিটাল ওয়ার্ল্ড 2015, তথ্য প্রযুক্তি ভিত্তিক একটি আন্তর্জাতিক সম্মেলন এবং প্রদর্শনী একটি আয়োজন করা হয়েছে, মেলার মতো আয়োজন করা হয়েছে এবং এটি বলা হচ্ছে যে এই পর্যন্ত বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে সবচেয়ে বড় কোনো আয়োজন, বিশাল বড় আয়োজন। বাংলাদেশের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি হয়েছে, 12 তারিখ পর্যন্ত চলবে। তো আপনাদের সঙ্গে প্রথম আলোচনা শুরু করার আগে একটু আমি জানিয়ে দিতে চাই, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা আছেন, বাইরে দেখছেন অনুষ্ঠানে, আপনারাও আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, যোগ দিতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার হচ্ছে 81892147 থেকে 7। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন, সেই সঙ্গে আমাদের স্কাইপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। অনুষ্ঠানে ঢুকবো। ডিজিটাল ওয়ার্ল্ড 2015 বড় আয়োজন। আপনার সাথে আলোচনা করার আগে আমি একটু আমাদের একজন রিপোর্টার আরাফাত সিদ্দিকী, সেই এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা দেখে তাহলে দর্শকদের সুবিধা হবে ব্যাপারটি বোঝার জন্য। আমরা একটা রিপোর্ট দেখবো। বাণিজ্য মেলার মতো এখানে সস্তা দরে কেনাকাটার কিছু নেই, তারপরও সাধারণ মানুষের এই আগ্রহ বলে দেয় সেই দিন দূরে নয় যখন ব্যবসা বাণিজ্যের সব খাতকে ছাড়িয়ে যাবে তথ্য প্রযুক্তি। ডিজিটাল ওয়ার্ল্ডে প্রথমবারের মতো আয়োজিত এই মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এই কথাই বলছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU এর মহাসচিব। So I would very much like to encourage our government, to pay attention to support our startups, entrepreneurs, and those local and young talent people. প্রায় একইভাবে বাংলাদেশের প্রশংসাই করলেন মালদ্বীপ, নেপাল, ভুটান থেকে আসা মন্ত্রী পরিষদের সদস্যরা। We have 2 telecom operators in the country. বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, আগামী 5 বছরের মধ্যে দেশে 10 লাখ আইটি পেশাদার তৈরির মাধ্যমে প্রতি বছর এই খাত থেকে রপ্তানি আয় $1 বিলিয়ন নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণ সুবিধা সহজ করার কথাও জানান তিনি। How do you value intellectual property? How do you value service? So we are working on that because our stock market has been on a steady growth trajectory along with our economy. অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সমর্থন করে অর্থমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি খাতে অর্জন সন্তোষজনক বলেই এই খাতে শুল্কমুক্ত সহ নানা সুবিধা অব্যাহত রাখার কথা ভাবছে তার মন্ত্রণালয়। It will continue to be an area which will receive that kind of attention. And one reason for getting that attention is their performance. They perform much better than what we expected. They perform much beyond our targets. আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। আমরা দেখলাম রিপোর্টটি। আপনাকে জানতে চাই এটা এই করে যে ডিজিটাল ওয়ার্ল্ড 2015 বলা হচ্ছে এই খাতে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন, কি কি হচ্ছে আসলে এখানে? সো ডিজিটাল ওয়ার্ল্ড তো এটা একটা সিকোয়েন্সিয়াল
প্রোগ্রাম, এটা 2011 সাল থেকে শুরু হয়েছে। প্রতি বছরই কিছু না কিছু অ্যাড হচ্ছে নতুন। এবছরের যে ফোকাসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ম্যাচিউরিটি লেভেলটা কোথায় আছে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 81 জন স্পিকার এসছে, এবং বিভিন্ন এরিয়াতে তারা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, পলিসি সাইডে, স্ট্র্যাটেজি সাইডে, ইমপ্লিমেন্টেশন সাইডে তারা দেখছে যে বাংলাদেশ কোথায় আছে, এবং বাংলাদেশে যারা আছে তাদেরকে তারা খুবই ভালোভাবে উৎসাহিত করার চেষ্টা করতেছে। ওই দিক থেকে দেখি যদি অনেক বড় প্রচুর পরিমাণ মোবাইল কোম্পানি, বাংলাদেশে যত কোম্পানি আছে মোটামুটি সবাই পার্টিসিপেট করছে, এবং আমার মনে হয় এখানে প্রায় 500,000 বা 5 লক্ষ বোধহয় সোফার যেটা টার্গেটেড অডিয়েন্স রেজিস্ট্রেন্ট। ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ সাচ এ বিগ লাইন। আজকে সকালে আমাদের একটা কনফারেন্স ছিল, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স, টাইটেনিয়াম কনফারেন্স। এইটার লাইন আমি যখন ঢুকলাম তখন 8:15 সকালে বাজে, তখন লাইনটা বোধহয় বাইরে আপনার প্রায় আধা মাইলের মতো লাইন ছিল। সো পাশেই বাণিজ্য মেলা হচ্ছিল। বাণিজ্য মেলায় অনেকে বলছেন যে বাণিজ্য মেলা আজকে শেষ দিন সবচেয়ে বেশি ভিড় হয়, যে ভিড় ওইখানে হয়েছে ডিজিটাল মেলাতে ওইরকম ভিড় হচ্ছে। এটা কি আশাবাঞ্জক একটি ব্যাপার? অবশ্যই এটা একটা আশাবাঞ্জক ব্যাপার, কারণ ইনফ্যাক্ট আমরা তো তথ্য প্রযুক্তির দিক থেকে ওইটাই দেখতে চাই যে তথ্য প্রযুক্তি মানুষ জানুক, ব্যবহার করুক, এবং যতই বেশি ব্যবহার করবে ততই এটা আরো ব্যবহারযোগ্য, আমরা যেটা বলি মিনিংফুল এন্ড ইউজেবল, যে এটার একটা সত্যিকারে একটা ব্যবহার আসবে। আমাদের বাংলাদেশ কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক কিছু ব্যবহার করে, এটা আমরা এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড নিয়ে যেতে যাচ্ছি। দ্যাটস দ্য হোল আইডিয়া। এই ধরনের কনফারেন্স গুলো আসলে কতটা হেল্প করে? আমরা অনেক সময় বেশিরভাগ কনফারেন্স শুধু আলোচনায় হয়, আর অনেকে আসেন কিছুক্ষণ পরে ঘুম ধরে যায়, আমি যদি কনফারেন্স যাই, এরকম কনফারেন্স হয়। এই ধরনের কনফারেন্স গুলো আসলে কতটা ফলপ্রসূ যেটা বললেন? হ্যাঁ, এইটা যেহেতু দেয়ার আর সেপারেট অনেকগুলা ডিফারেন্ট ভাগ ছিল। একটা ছিল ধরেন পলিসি রিলেটেড ব্যাপার। আমরা একটু আগে যে ক্লিপটা দেখলাম সেটা ছিল একটা মিনিস্টারিয়াল কনফারেন্স। সো আমার কাছে মনে হচ্ছিল যে দ্যাট ওয়াজ ভেরি ভেরি এনগেজিং। আমরা যেটাতে ছিলাম সেটা ছিল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কনফারেন্স। এখানে প্রায় আমরা 950 পার্টিসিপেন্ট ছিল একটা রুমে, এবং প্রচুর দে ওয়ার ভেরি ভেরি এক্সাইটেড। আমাদের টোটাল 11 জন বাইরে থেকে এসছেন, বিভিন্ন স্পিকার বিভিন্ন টপিকে দে স্পোক অ্যাবাউট। সবারই কথাটা ছিল 30 মিনিটের মতো, 20 থেকে 30 মিনিট। সো অল্প সময় তো, সুতরাং আপনার মনোযোগটা ধরে রাখা গেছে। একজনের পর একজন খুবই এক্সাইটিং টপিক গুলো নিয়ে আলাপ হচ্ছিল, এবং অভিজ্ঞতা বিনিময়, অভিজ্ঞতার আলোকে তারা পথ ধরাই দিচ্ছিল। আমাদের দেশে যে জন্য যেটা দরকার, গ্লোবালি যে বড় বড় জিনিসগুলো হচ্ছে, হাউ ডু ইউ, আমি আপনাকে যদি, আমাদের তো তরুণ প্রজন্ম প্রচন্ড ট্যালেন্টেড, খুবই ভালো কাজ করতে পারে, কিন্তু তাকে যদি আমি রাস্তাতে উঠে দিতে পারি, দে ক্যান গো ভেরি ফার। সো এইটাই করছিল আমাদের যারা বিদেশ থেকে এসছে, এইভাবে করতে হয়। ইনফ্যাক্ট শুধুমাত্র বলে নাই যে মানে হাইপোথেটিক্যাল, তাকে বলে দিছে যে এইভাবে শ্যাডো দেখলে এইভাবে করবা, এটা দেখলে এইভাবে করবা। সো ধরাই দিছে খুব ভালোভাবে, এবং দেন উই ক্যান গ্রো ফ্রম দেয়ার। জুনায়েদ হাসানের কাছে আসে এই বিষয়ে, উনি বললেন তরুণরা এই বিষয়ে খুবই আগ্রহী এই ব্যাপারে। আপনি তো সম্ভবত এই বিষয়ে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্সে। ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি, 4th ইয়ারে। আপনাকে জানতে চাইবো যে আপনি একদম তরুণ হিসেবে ডিজিটাল ওয়ার্ল্ড 2015 বা এই ধরনের আয়োজনগুলো কতটা হেল্পফুল আপনাদের জন্য? আসলে অনেক হেল্প করে, মানে সাহায্য করে। আমরা আপাত দৃষ্টিতে মনে হয় সাহায্য নাই, বা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে। কারণ একটা, সেটা হচ্ছে গ্লোবালি কিন্তু অনেক কিছু হচ্ছে আস্তে আস্তে। তো আমরা যদি লোকালি নিজেদেরকে ফর্ম না করি, লোকালাইজেশনে যদি আমরা মনোযোগী না হই, তাহলে কিন্তু গ্লোবাল জিনিসটা ধরতে পারবো না। তো এই কনফারেন্স গুলো যখন হচ্ছে, বাইরে থেকে বড় বড় ডেভেলপাররা আসছেন, বা আমাদের ইনস্ট্রাক্টররা আসছেন, এসে আমাদেরকে বলে যাচ্ছেন বা আমাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন, ওগুলো দিয়ে কি করছি, আমরা নিজেরা তো নলেজ বা জ্ঞানটা নিচ্ছি নিজেদের মধ্যে, সেই সাথে এমন একটা মানে অভ্যাস তৈরি হচ্ছে এর সাথে, যে কমিউনিটি। এই যেমন ধরেন ক্লাউড ক্যাম্প বাংলাদেশ আমাদের নামের সাথে আছে, ক্লাউড ক্যাম্প বাংলাদেশ কি একটা কমিউনিটি। এরা কি করে, এই যে মানুষগুলো শিখছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস থেকে বা ইনস্ট্রাক্টরদের থেকে, এগুলো আমরা কি করছি, শেয়ার করছি মানুষের সাথে। যার ফলে কি হচ্ছে, ওই গ্লোবাল নলেজটা কিন্তু লোকালাইজড ফর্মে শেয়ার হচ্ছে, এবং ইন টোটালে কিন্তু আমার একটা গ্লোবালি ফর্ম নিচ্ছে, যেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে আলটিমেটলি দ্য ইকোনমিতে। তো মাঝখানে যেটা ছিল যে কম্পিউটার সায়েন্সে পাশ করে কি করব, ফ্রিল্যান্সিং করবা, বা জ্ঞানটা কিরকম যাবে, কিন্তু আসলে কিন্তু জ্ঞানের দিক থেকেও যদি বলি, ফ্রিল্যান্সিং এর দিক থেকেও যদি বলি, এই কনফারেন্স গুলো কিন্তু প্রত্যেকটা মানুষকে আসলেই উপকার করছে। আচ্ছা, ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে আরো কথা বলবো, তার আগে একটু জানতে চাই, আপনার দুজনে দেখছি ক্লাউড ক্যাম্প বাংলাদেশের সাথে জড়িত। ক্লাউড ক্যাম্প বাংলাদেশটা আসলে কি করেন আপনারা?
সো ক্লাউড ক্যাম্পের কনসেপ্টটা হলো যে দেখা যায় যে সাধারণত সেমিনার বা কনফারেন্স এগুলো যেগুলো হয় আগের থেকে প্রিসেট এজেন্ডা থাকে, বলা থাকে যে অমুক জন এই বিষয় নিয়ে কথা বলবেন, অমুক জন এই বিষয় নিয়ে কথা বলবেন। সো এবং সাধারণত এজেন্ডাগুলো 3 মাস আগে বা 6 মাস আগে করা হয়। ইনফরমেশন তথ্য প্রযুক্তি এত তাড়াতাড়ি মুভ হয় যে ওই 6 মাস আগের এজেন্ডা মাইট নট বি রেলেভেন্ট ফর মি। আমার জন্য এটা একটা ভালো, মানে আমার হয়তো দরকার নাই এখন, আগে ওইটা ঠিক আছে তখন খুব ভালো ছিল, কিন্তু যেমন আজকে আপনারা যেটা করতেছেন আজকের সবচেয়ে বড় জিনিসটা, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু নো। এন্ড তখন ক্লাউড ক্যাম্পের জিনিসটা হলো আপনি যখন ঢুকবেন তখন আপনি বলবেন যে আপনি কি সম্পর্কে জানতে চান। এটার বলে আনকনফারেন্স, মানে কনফারেন্সের উল্টেটা। সো আপনি ওইটা বলবেন, আমরা ওইটা রেকর্ড করবো। এরকম দেখা গেল 10 জন একটা টপিক সম্পর্কে জানতে চায়, তখন ওই টপিকটাই হবে আমাদের আলোচ্য বিষয়। ইনফ্যাক্ট পার্টিসিপেন্ট লেড, পার্টিসিপেন্ট কন্ট্রিবিউটেড, তার মানে পার্টিসিপেন্টরাই কন্ট্রিবিউট করবে, তাদের মধ্যে থেকেও 1-2 জন স্পিকার হিসেবে থাকতে পারবে। আর যদি আমাদের ফরম্যাট খেয়াল করেন, দের ইজ নো ডায়াস, ওইখানে ডায়াসে কেউ বসতেছে না, দের ইজ নো টেবিল, দের ইজ নো চেয়ার, ইউ জাস্ট গো আপ দেয়ার, টক অ্যাবাউট দ্য থিংস দ্যাট ইউ নিড টু নো, এবং এটা তারপরে যারা আছে যে প্রবলেমটা বলছে সেটা সলভ করার জন্য কেউ উত্তর দিবে। ক্লাউড ক্যাম্প বাংলাদেশ কি একটা প্রতিষ্ঠান নাকি এটা সংগঠন? ক্লাউড ক্যাম্প বাংলাদেশ একটা ফাউন্ডেশন, আচ্ছা, বাংলাদেশের জন্য, এবং পৃথিবীর সব জায়গায় এটা নন প্রফিট একটা অর্গানাইজেশন। এটা আচ্ছা। গ্লোবাল একটা অর্গানাইজেশন, এখানে 170টা দেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, এবং সাধারণত এগুলো হলো গিয়ে সব ভলান্টিয়ার, সবাই এখানে ভলান্টিয়ার, সবাই মিলে এটা করতেছে। ও যেটা কথা বললো যে কমিউনিটি, জুনায়েদ যেটা বললো, এই কমিউনিটি ড্রিভেন। আচ্ছা, সব কি আইটি বিষয়ে কাজ করে তারাই? এটা কমপ্লিটলি তথ্য প্রযুক্তি বিষয়ক, এবং তথ্য প্রযুক্তি শুধু তাই না, ইমার্জিং টেকনোলজি, নতুন নতুন যে টেকনোলজি গুলো, প্রযুক্তি গুলো আসছে সেগুলি নিয়ে কাজ করে। আচ্ছা, জানতে চাইবো একটু প্রথমেই, যেহেতু আপনারা ডিজিটাল তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন, আমি আসলে এই বিষয়ে খুব একটা জানিও না, এবং আমি সাদা কাগজ নিয়ে এসেছি, আপনাদের জন্য নাম লিখে নিয়ে এসেছি, কোনো প্রস্তুতিও নেই আমার যে কি বিষয়ে প্রশ্ন করবো, আপনাদেরকে জানবো, তারপর আমি জানতে চাইবো আমার জানাগুলো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, অনেকেই বোঝেন না যে ডিজিটাল বাংলাদেশ হলে কি করলে ডিজিটাল বাংলাদেশ হবে, কখন আমি বলবো যে বাংলাদেশ ডিজিটালি হয়ে গেছে। এটা তো একটা বিল্ডিং না যে আমি দেখলাম যে বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। আসলে ডিজিটাল বাংলাদেশটা কি করলে বুঝবো যে আসলে ডিজিটাল হচ্ছে বাংলাদেশ? থ্যাংক ইউ। আমি আমার প্রেক্ষিতে উত্তরটা দিচ্ছি। আমরা যারা বাইরে থেকে দেখি তথ্য প্রযুক্তি অনেক কাজে ব্যবহার হচ্ছে। বাইরে থেকে যখন আমি দেশের দিকে তাকি, আমি দেখি যে বাংলাদেশে আসলে তথ্য প্রযুক্তি অনেক ব্যবহার হচ্ছে। ইনফ্যাক্ট পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকে বেশি ব্যবহার হচ্ছে। যেমন আমরা যেমন ইউটিলিটি বিল দেই, বিকাশের মাধ্যমে আমি আপনাকে টাকা পাঠালাম, দিস ইজ নট ভেরি কমন ইন দ্য হোল ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট আমেরিকাতেও কমন না। সো এগুলো যদি ব্যবহার অলরেডি হচ্ছে, তার মানে আমরা অনেক ডিজিটাইজড। হ্যাঁ, এবং বিকাশের কথা একটু মজার ব্যাপার হচ্ছে যে বিকাশটা কিন্তু একদম যারা পড়াশোনা কম জানে, রিকশাওয়ালা, তারা বেশি ব্যবহার করছে। অ্যাবসলিউটলি। এই যে আপনি যে কথাটা বললেন না, ওইটাই ডিজিটাল বাংলাদেশ বেসিক্যালি, যে আমরা যারা বিশেষজ্ঞ, যাদের অনেক টাকা আছে, তাদের থেকে শুরু করে আমরা রুট লেভেলে যাদের খুবই নিম্নবিত্ত বা আমাদের ম্যাস পপুলেশন, তাদের কাছে পৌঁছে যাওয়া। তারপরে আপনি যেটা দেখবেন যে প্রজেক্ট গুলা, গভর্নমেন্টের নিজস্ব অনেক প্রজেক্ট আছে। ডিজিটাল বাংলাদেশ একটা ভিশন, তাদের গভর্নমেন্টের একটা এস্টাবলিশমেন্ট আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, ডিরেক্টলি পিএম প্রাইম মিনিস্টার অফিসের সাথে জড়িত, এবং তারা যেটা করতেছে, 4545টা উপজেলাতে একটা তথ্য কেন্দ্র বানানো হলো। এটার ইমপ্লিমেন্টেশন যতটুকুই হোক না হোক, তাদের অ্যাটলিস্ট তারা এটা শুরু করে দিয়েছে, মানুষজন এখন ব্যবহার করা। আচ্ছা, আই থিঙ্ক অল ইন অল ডিজিটাল বাংলাদেশ বলতে আমি যেটা বুঝি, যেটা হলো যে মানুষের দোরগোড়ায় ই সেবা, মানে বা ডিজিটাল সেবাটা পৌঁছে দেওয়া, তাহলে মানুষের পক্ষে এটা ব্যবহার করা খুব সহজ। এবং সরকারি অফিসগুলো তো এখন ধীরে ধীরে ডিজিটাইজ করার চেষ্টা করা হচ্ছে, তথ্য প্রযুক্তি ব্যবহার, ফর্মগুলো আমরা ইন্টারনেটেই পেয়ে যাচ্ছি, এগুলো আসলে ডিজিটাল বাংলাদেশের একটা। অ্যাবসলিউটলি, এটা আপনার অ্যাটলিস্ট একটা কাজ বাজাচ্ছে, তারপরে অনেক সময় ট্রাফিক জ্যামে বসে থাকতে হচ্ছে না। এবং আমি সবচেয়ে ভালো যে পাসপোর্ট অফিসের কথা যদি বলি, আমি অনলাইন থেকে বের করে নিতে পারছি, পূরণ করে পাচ্ছি। এবং এই বিষয়টা ব্যাপার হচ্ছে, আমি এই ডিজিটাল ওয়ার্ল্ড 2015 যখন শুরু হয়, শেষের দিনে একদম 8 তারিখে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, তখন বলা হয়েছিল যে কোন অফিসগুলো, সরকারের কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো ভাবে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, তাদেরকে এক ধরনের পুরস্কার দেওয়া হবে। এবং আগামী বছর থেকে একটা নতুন পুরস্কার দেওয়া হবে, লজ্জা পুরস্কার। লজ্জা পুরস্কার, যারা কোন প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ ভাবে ব্যবহার করছে তাদেরকে লজ্জা পুরস্কার। এটাও বাংলাদেশের জন্য নতুন। এই আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ যেটা হলো যে অনেক সময় মানুষজন কালচারালি, সংস্কৃতি ভাবে
যায় না, কিন্তু আপনার পাশে সবাই করতেছে। আমাদের বাসায় বা আমার ডিপার্টমেন্টে বা আমার মিনিস্ট্রিতে আমি এটা করতে চাচ্ছি না, কারণ ট্রেডিশনালি আমার একটা থট, এটা যেহেতু কাজ করতেছে, মানুষজন ফ্যামিলিয়ার, কেন আমি এইটা বদলায় অন্য জায়গায় যাব। বাট আই থিঙ্ক দেয়ার আর লট অফ থিংস। আমি দেখছি যে একটা পাবলিক সার্ভিস ইনোভেশন ফোরাম টাইপের একটা আছে, যে আপনি পাবলিক সার্ভিসে গেলে সিআইও, চিফ ইনোভেশন অফিসার আছে, দে আর ভেরি ভেরি প্রোগ্রেসিভ। তারা আউট অফ দ্য বক্স চিন্তা করতেছেন। গভর্নমেন্ট লেভেলে এই ধরনের চিন্তা ভাবনা পৃথিবীর অনেক দেশেই, বড় বড় দেশেই নেই। আচ্ছা, আপনি বলছেন সরকারি সহায়তা কি, মানে কি রকম সহায়তা আছে, আপনার কি মনে হয়? সরকারি সহায়তার সবচেয়ে বড় জিনিসটা হলো যে সরকার এটাকে মারাত্মকভাবে এনকারেজ করতেছে যে এটা করো, আচ্ছা, আর যা যা লাগে আমার কাছে চাও, আমি যতটুকু সম্ভব আমি দেব, এবং এইটার জন্য যাদেরকে তোমার দরকার তাদেরকেও আমি হেল্প করব। আমি আমার কথাই বলতে পারি, যখনই আমি বলছি যে আমি কি এরকম একটা ক্লাস করাইতে পারি, কোনো অসুবিধা নেই। যেগুলো সাধারণত করতে এক সপ্তাহ 1 মাস আগে লাগতো, আচ্ছা, ওই পরের দিন দেখলাম 4-5টা অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল নিয়ে এভরিথিং ওয়াজ ডান। আচ্ছা, এই বিষয়ে তাহলে এই সূত্র ধরে জানতে চাই, আসলে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে যদি আমরা, যে বলা হচ্ছে যে 5 বছরে 10 লাখ প্রযুক্তিবিদ তৈরি করার একটা কথা বললেন সজীব জয়, আসলে ভবিষ্যৎটা কিরকম বাংলাদেশের জন্য? পাশে কিন্তু একটা বড় আইটি জায়ান্ট ভারত আছে, কিরকম ভবিষ্যৎ আসলে বাংলাদেশের জন্য? এইটা আমার মতে তো এটা অনেক বড়, খুবই বড়। আমাদের এখন একটা সুযোগ, আমাদের সবচেয়ে বড় যে শক্তি, সেটা আমি বলবো না আমাদের জনশক্তি। ইনফ্যাক্ট জনশক্তির মধ্যে আমাদের তরুণ প্রজন্মের যে শক্তিটা, সেটা হলো খুবই বড়। এর মধ্যে থেকে মোবাইল ইউজার অলমোস্ট বাংলাদেশে 1 কোটি, মানে 12 কোটি মোবাইল ইউজার। সো দিস ইজ এ ভেরি বিগ নাম্বার। এগুলো সব যদি আমি অ্যাড করি, তাহলে দেখি এই খাতে বাংলাদেশ ক্যান বি এ সিঙ্গুলার ব্র্যান্ড টু বি এ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লিড ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমরা যেভাবেই দেখি না কেন। অনেক সুখবর, এবং সেই সুখবর নিয়ে একটু বিরতিতে যেতে হবে, তারপর নিশ্চয় এসে আলোচনা করব। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, খুব ছোট্ট একটি বিরতি। বিরতির পর নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।